গ্রামের এক কোণে কাঁচামাটির ভাঙাচোরা একটি ঘর ছিল। সেখানে থাকতেন সোহনলাল, এক প্রবীণ কৃষক, যিনি তার ছোট্ট জমিতে চাষ করে কোনো রকমে দিনে দুবেলা খাবার জোগাড় করতেন। তার ছেলে রামু পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। পড়াশোনায় ভালো হলেও টাকার অভাবে তাকে স্কুল ছাড়তে হয়েছিল। মা অনেক আগেই মারা গিয়েছিলেন, আর বাড়িতে ছিল শুধু বাবা আর ছেলে। দারিদ্র্য আর তাদের অনুর্বর জমি এমনভাবে দুজনকে কষ্ট দিচ্ছিল যে কখনো বাবা ছেলের খাবার জুটত, আর কখনো দুজনকেই না খেয়েই ঘুমোতে হতো। একদিন রামুর ক্ষুধা তাকে ভেঙে ফেলল। সে বলে দিল, বাবা, আজও আমাদের না খেয়েই ঘুমোতে হবে, কারণ বাড়িতে এতটুকুও চাল নেই যা রান্না করে খাওয়া যায়। বাবা, আমি এখন খুব ক্লান্ত হয়ে গেছি এই অনুর্বর জমিতে কাজ করতে করতে, আর আমি ঠিক করেছি যে কাল থেকে আমি গ্রামের মহাজনের কাছে মজুরির কাজ করব। তুই এটা কি বলছিস রে ছেলে? তোর তো জানা আছে না, সেই মহাজন আমাদের গরিবদের দিয়ে কত কাজ করায়, তার বিনিময়ে খুব সামান্য টাকা দেয়। বাবা, সামান্যই হোক, অন্তত আমাদের না খেয়ে তো থাকতে হবে না। আর আমি তো বলছি যে আপনিও কাল থেকে আমার সঙ্গে চলুন। না রে ছেলে, আমি আমার জমি ছেড়ে যেতে পারবো না। আমি ওই জমিতেই খাটব। তুই যা ভালো মনে করিস তা কর। পরের দিন সকালে উঠে বাবা ছেলে নিজেদের কাজে বেরিয়ে গেল। রামু গ্রামের মহাজনের কাছে পৌঁছাল। রাম রাম সেঠজি। হ্যাঁ রামু, বলো কিভাবে আসা হলো? সেঠজি, যদি আপনার কাছে কোনো কাজ থাকে তবে আমাকে দিয়ে দিন, আমি কাজের খোঁজে আছি। আরে রামু, কি বলছো? আমার কাছে তো এত কাজ আছে যে ২০ জন মজুরও কম পড়বে। তুমি এক কাজ করো, এখন থেকেই কাজে লেগে যাও। মোহন, তুমি রামুকে কাজটা বুঝিয়ে দাও। আর হ্যাঁ রামু, তোমাকে রোজ ২ কেজি চাল দেওয়া হবে, আগে থেকেই বলে দিচ্ছি। হ্যাঁ সেঠজি, আপনাকে অনেক ধন্যবাদ। এত বলেই শেঠজি চলে গেল, আর রামু নিজের কাজে লেগে গেল। অন্যদিকে সোহনলাল খুবই উদাস চোখে নিজের ক্ষেতের দিকে তাকিয়েছিল। ভগবান, তোমার কি ইচ্ছে? আর কতদিন নেবে আমাদের পরীক্ষা? এরপর সবকিছু তোমার ওপরই ছেড়ে দিয়েছি। সোহনলাল যখন ভগবানের কাছে নিজের অভিযোগ করছিল, তখনই গ্রামের তার বন্ধু রমেশ এসে বলল, কি হলো সোহনলাল, এত গরমে কার সঙ্গে কথা বলছ? আর এটা কি, তোমার জমিটা তো পুরোপুরি অনুর্বর হয়ে গেছে। হ্যাঁ রমেশ, আমি তো শুধু এই অভিযোগটাই ভগবানের কাছে করছিলাম। জানি না ভগবান আমাদের বাপ বেটার আর কত দিন পরীক্ষা নেবেন। তা রামু কোথায়? সে তোর সঙ্গে খেতে এলো না কালা? কি বলবো ভাই, রামু এই অনুর্বর জমিতে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাই সে এখন গ্রামের মহাজনের কাছে মজুরি করা শুরু করেছে। আসলে সোহনলাল, সে ঠিকই করেছে। না খেয়ে মরার থেকে ভালো অন্য কোনো কাজ করে পেট ভরানো। ওসব ছাড়। সোহন, তুই রামুর বৌমাকে ঘরে এনেছিস কি না? ভাই রমেশ, তোর কাছ থেকে তো আমাদের ঘরের অবস্থা গোপন নেই। যেখানে আমরা দুজন বাপ ব্যাটারি পেট ভরাতে হিমশিম খাই, সেখানে সেই মেয়ের ভরণ পোষণ কিভাবে করব? তুই তো জানিস আমাদের ঘরে একটা খাটও নেই। একটার অভাব হলে তো বলি, কিন্তু এখানে সব কিছুরই অভাব। আমি তাকে ঘরে এনে লজ্জিত করতে চাই না। কিন্তু ভাই, তুই বল, কতদিন তাকে তার বাপের বাড়িতে ফেলে রাখবি? মানুষ কি সব বলছে সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ রমেশ, তুই ঠিক বলছিস। আমি আজই রামুর সঙ্গে কথা বলবো। আসলে সোহনলাল রামুর বিয়ে দিয়েছিল খুব গরিব ঘরের মেয়ে শান্তির সঙ্গে, আজ থেকে ঠিক ১ বছর আগে। কিন্তু নিজের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সে তাকে ঘরে আনেনি। আর শান্তি গরিব ঘরের মেয়ে হলেও পড়াশোনায় ছিল খুবই ভালো, আর পড়াশোনা শেষ করার জন্য সোহনলাল তাকে তার বাবার বাড়িতেই থাকতে বলেছিল। সন্ধ্যায় যখন সোহনলাল বাড়ি ফিরল, তখন দেখল রামু খুব সুন্দর করে রান্না করে সাজিয়ে রেখেছে। বাবাকে দেখে রামু খুশি হয়ে বলল, বাবা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসুন। দেখুন, আমি কত রকমের খাবার বানিয়ে রেখেছি। আজ বহুদিন পর আমরা দুজন পেট ভরে খেতে পারব। বাবা, যেমন আমরা সেঠজি সম্পর্কে ভেবেছিলাম তিনি মোটেও তেমন না। আমার একবার বলার পরই আমাকে কাজ দিয়ে দিলেন, আর একদিনের মজুরিতে আমাকে রোজ ২ কেজি চাল দেবেন। এখন আর আমাদের না খেয়ে শুতে হবে না। পরের দিন সোহনলালের বন্ধু তার বাড়ি এলো। সে ডাক দিল, সোহনলাল, ও সোহনলাল, কোথায় আছিস ভাই? সোহনলাল বাইরে এলে দেখল রমেশ তার সঙ্গে একটি খাটিয়া নিয়ে এসেছে। সোহনলাল অবাক হয়ে বলল, এ কি ভাই,
রমেশ হেসে বলল, সোহনলাল, মনে হচ্ছে তোর বয়স হয়ে গেছে, তাই এত বড় খাট দেখতে পাচ্ছিস না। সবই দেখতে পাচ্ছি, কিন্তু বলতো তুই আমার বাড়িতে খাট আনলি কেন? আমি তোকে একটু সাহায্য করতে চাই, যাতে তুই রামুর বৌমাকে খুশি মনে বাড়িতে আনতে পারিস। তাই আমি এই খাট বৌমার জন্য কিছু কাপড়ও নিয়ে এসেছি। কিন্তু রমেশ, আমি এর দাম তোমাকে কিভাবে শোধ করব? তুই এসব কি বলছিস ভাই? আমি কি তোর কাছ থেকে টাকা নেব? রামু কি আমার ছেলে নয়? এই সব জিনিস আমি নিজের ইচ্ছায় এনেছি, যাতে তুইও লজ্জিত না হোস আর রামুরও ভালোভাবে সংসার করুক। এখন তুই বেশি ভাবিস না, কালই রামুকে পাঠিয়ে দে বৌমার বাড়ি। ভাই, আমি কোন কথায় তোর উপকারের জন্য কৃতজ্ঞতা জানাব? এই যুগে তো নিজের লোকও এতটা করে না। ঠিক আছে ভাই, আমি আজই রামুর সঙ্গে কথা বলবো। সন্ধ্যায় যখন রামু খাটুনি করে বাড়ি ফেরে, তখন সোহনলাল বলে, বাবা, আমি ভাবছি তুই কাল বৌমার বাড়ি গিয়ে তাকে নিয়ে চলে আয়। এ কি বলছেন বাবা? আপনি তো জানেন আমাদের দুজনেরই পেট চালানো আমাদের কতটা কষ্ট হয়, তাহলে আমরা তাকে কি খাওয়াবো? বাবা, এখন তো তুই প্রতিদিন কিছু শস্য নিয়ে আসছিসই, সেই থেকে ও খাবে। দেখ বাবা, 1 বছর হয়ে গেছে বৌমাকে তার বাড়িতে রেখে এসেছিস, এখন আর ভালো লাগে না। তার মা বাবাই বা কি ভাবছে? তুই কালই তার বাড়ি গিয়ে তাকে নিয়ে আয়। পরের দিন সকালেই রামু তার স্ত্রী শান্তির বাড়ি যায় এবং তাকে সঙ্গে নিয়ে আসে। এদিকে সোহনলালের মনে ভয় ছিল, এই মেয়েটি যদি তাদের ভাঙ্গা স্বপ্ন আর ভাঙ্গা ঘর দেখে দুঃখ পেয়ে যায়। কিন্তু শান্তির প্রথম দিনেই বাড়ির অবস্থা বুঝে নেয় এবং কোনো অভিযোগ করে না। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে সে বাড়ির সব কাজ সেরে ফেলে এবং রামুর কাজের সময় তাকে খাবার বেঁধে দেয়। আচ্ছা শান্তি, আমি সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসব। শুনুন, আমি বাড়ির সব কাজ করে ফেলেছি। আপনি যাওয়ার পর সারাদিন আমি বাড়িতে কি করব, তাই ভাবছিলাম কেননা আমি বাবাজির জন্য খাবার নিয়ে খেতে যাই, তাতে আমার নিজের ক্ষেতও দেখে আসা হবে। ঠিক আছে শান্তি, যদি তোমার মন হয় তবে তুমি যেতে পারো। এই কথা বলে রামু কাজে চলে যায় আর শান্তি বাবার জন্য খাবার বেঁধে মাঠের দিকে রওনা হয়। মাঠে পৌঁছে সে বাবাকে খাবার দেয় এবং নিজেই ক্ষেতটা খুব মনোযোগ দিয়ে দেখে। সে দেখে ক্ষেত পুরোপুরি শুকিয়ে গেছে, মাটির চারপাশে ফাটল ধরেছে। তখন সে সোহনলালকে বলে, বাবা, এই ক্ষেত তো একেবারেই অনুর্বর হয়ে গেছে, মনে হচ্ছে এবছরও কিছু হবে না। হ্যাঁ মেয়ে, এখন এই মাটির চেয়ে বেশি ভরসা ঈশ্বরের ওপর। যেমন যেমন জমি অনুর্বর হয়ে যাচ্ছে, তেমন তেমন মানুষও ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে। কিন্তু যতদিন আমার নিঃশ্বাস চলবে, আমার লাঙল এই ক্ষেতেই চলবে। হ্যাঁ বাবা, কাল থেকে আমিও আপনার সঙ্গে ক্ষেতের কাজে পরিশ্রম করব। পরের দিন সকালে শান্তি বাড়ির সব কাজ সেরে রামুকে কাজে পাঠানোর সময় বলে, শোনো, আজ তুমি 2 কেজি শস্য নিও না। সেটাকে সোজাসুজি বলে দিও যে 2 কেজি শস্যে আমাদের পেট ভরে না। যদি আপনি দয়া করে আমাদের শস্য 2 কেজি থেকে বাড়িয়ে 6 কেজি করে দেন, তাহলে খুব উপকার হবে। আর হ্যাঁ, এটা বলার সময় একদম ভয় পাবেন না। যদি শেঠ এটা মানতে অস্বীকার করে, তাহলে সোজাসুজি বলবেন যে আপনি সেখানে কাজ করবেন না। যদি শেঠের আপনার প্রয়োজন হয়, তবে সে আপনাকে কাজ করাবেই, না হলে না। কিন্তু শান্তি, শেঠ তো আগে থেকেই বলে দিয়েছে যে সে প্রতিদিন শুধু 2 কেজি শস্যই দেবে। শান্তি, তুমি শেঠকে চেনো না, তাই এসব বলছো। যদি শেঠের হানে এসব কথা যায়, সে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে। কিভাবে শেঠ আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে? তুমি কি কোনো ভুল কাজ করেছ? তুমি কি কাউকে লুটেছ বা মিথ্যে বলেছ? শুধু নিজের ন্যায্য অধিকারই তো চাইছ, তাহলে ভয় কিসের? আর যে নিজের অধিকার চাইতে পারে না, সে জীবনে কিছুই করতে পারে না। শেঠ তোমার কিছুই করবে না, তাই তো আমি বলছি, একবার শেঠকে শস্য বাড়ানোর জন্য অবশ্যই বলো। ঠিক আছে, তুমি যেহেতু এত বলছো, আমি সেটার সঙ্গে অবশ্যই কথা বলবো। এখন আমি কাজে যাচ্ছি। রামু চলে যাওয়ার পর শান্তি তার মায়ের বাজি থেকে আনা জৈব চাষাবাদের বইগুলো বের করে মন দিয়ে পড়তে শুরু করল। রামু শেঠের কাছে পৌঁছে সারাদিন মজুরি করার পর সন্ধ্যায় শেঠকে বলল, আজ আমি আপনার সঙ্গে শস্য নিয়ে কথা বলতে এসেছি। সারাদিন কাজ করার পরও আপনি আমাকে শুধু 2 কেজি শস্য দেন। এতটুকু শস্যে আমাদের চলা সম্ভব হয় না। আমার বাড়িতে আমার বাবা আর আমার স্ত্রী আছেন। আমরা প্রায়ই না খেয়ে থাকতে বাধ্য হই।
তাই আপনার কাছে অনুরোধ শেঠজি, যদি আমাদের শস্য 2 কেজি থেকে বাড়িয়ে 6 কেজি করে দেন তাহলে অনেক উপকার হবে। রামু, এই কথা তোমাকে আগে বলা উচিত ছিল। না খেয়ে থাকা ভালো নয়। যদি তোমরা না খেয়ে থাকো তাহলে কাজ করবে কিভাবে? আমি আজ তোমাদের শস্য 6 কেজি নয়, বরং 7 কেজি করে আমি দিচ্ছি। মোহন, আজ থেকে রামুর খাদ্যশস্য 2 কেজি বাড়িয়ে 7 কেজি করে দাও, এবং এখানে যত শ্রমিক আছে সবার খাদ্যশস্য বাড়িয়ে দাও। শেঠের এই সিদ্ধান্ত শুনে রামু খুব খুশি হল এবং 7 কেজি খাদ্যশস্য নিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফিরল। যখন শান্তি রামুর মাথায় খাদ্যশস্যের বড় বস্তা দেখল, তখনই বুঝে গেল যে শেঠ তার কথা মেনে নিয়েছে। এই বস্তা দেখে মনে হচ্ছে শেঠ খাদ্যশস্য বাড়িয়ে দিয়েছে। তিনি কিছু বললেননি তো? না, শান্তি সেঠ কিছুই বলেননি। আমি সেঠের কাছে শুধু 6 কেজি খাদ্যশস্য চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে 7 কেজি দিয়েছেন। আজ থেকে প্রতিদিন আমি আমার পরিশ্রমের জন্য 7 কেজি খাদ্যশস্য পাব। আমরা অযথাই সেঠকে ভয় পেতাম, কিন্তু সেঠ তো খুব দয়ালু মানুষ, আমার সঙ্গে সঙ্গে সব শ্রমিকের খাদ্যশস্য বাড়িয়ে দিয়েছেন। সবাই বাড়িতে খুব খুশি হয়ে গেল। শান্তি খুব বুদ্ধিমতী ছিল। শেঠ যে শস্য দিতেন তার অর্ধেক সে জমিয়ে রাখত আর অর্ধেক রান্না করত। অন্যদিকে সে শ্বশুরের সঙ্গে খেতেও কাজ করতে শুরু করল। শ্বশুরের সঙ্গে তাকে খেতে কাজ করতে দেখে গ্রামের লোকেরা নানা রকম কথা বলতে লাগল, কিন্তু শান্তির তাতে কোনো প্রভাব পড়ত না। একদিন সোহনলাল নিজেই শান্তিকে বলল, বৌমা, এখন থেকে তুই আমার সঙ্গে খেতে কাজ করতে হবে না। গ্রামের লোকেরা কথা বলে, আর সেটা আমার ভালো লাগে না। বাবা, আপনি কেন লোকেদের কথা শুনছেন যারা বিপদে কোনোদিন পাশে দাঁড়ায় না? বাবা, যার যা বলার আছে বলুক, আমার কিছু যায় আসে না, আর আপনিও তাদের কথা শুনবেন না। বাবা, সন্ধে হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি, আপনিও একটু পরে চলে আসবেন। শান্তি চলে যেতেই রমেশ, সোহনলালের বন্ধু, এসে গেল। তোর বৌমা একদম ঠিক বলছে। আমি তোমাদের দুজনের কথা শুনেছি, আর সে ঠিকই বলেছে। মানুষের কি, তারা তো সবসময় কিছু না কিছু কথা বলবেই। তাদের মধ্যে কেউ কি কখনো তো সাহায্যে এসেছে? না তো। তুমি ঠিকই বলছো রমেশ, বৌমার বুদ্ধি দিয়ে আমাদের জীবন বদলে যাচ্ছে। এখন আমি তাকে আর থামাব না। কিছুদিন পর শান্তির এত পরিশ্রম সফল হল, আর সোহনলালের অনাবাদি জমি সবুজে ভরে গেল। সোহনলাল আনন্দে বললেন, বৌমা, আজ আমি তোমার ওপর খুব গর্বিত। তোমার পরিশ্রম আর একাগ্রতার কারণে আমার অনাবাদি জমি সবুজে ভরে গেছে। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলছেন। শান্তি তার বুদ্ধি আর বুঝদারিতে আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে। বাবা, এখন আমরা এই জমিতে ভালো মানের শস্য ফলাব। ঠিক আছে রামু, যেমন তুই বলিস। পরের দিন সকালে শান্তি তার জমানো শস্য থেকে কিছু শস্য তার স্বামীকে দিল আর বলল, আপনি এই শস্যটা নিয়ে বাজারে যান এবং এটা বিক্রি করে ভালো মানের বীজ নিয়ে আসুন, যেটা আমরা আমাদের মাঠে লাগাব। ঠিক আছে, আমি এখনই বাজার যাচ্ছি। রামু বাজার থেকে ভালো বীজ নিয়ে এলো, আর সোহনলাল তার জমিতে গম আর কিছু ভালো সবজির বীজ বপন করল। কয়েক মাস পরে মাঠে দারুণ গমের ফসল প্রস্তুত হল এবং সাথে সাথে ভালো মানের সবজিও প্রস্তুত হল। সোহনলাল আনন্দে বললেন, বৌমা, আজ তোর পড়াশোনা আর বুদ্ধির কারণে আমরা এই দিন দেখতে পাচ্ছি। শান্তি অনেক শস্য জমিয়ে ফেলেছিল। একদিন সে তার স্বামীকে বলল, আজ থেকে আপনি আর শেঠের এখানে কাজ করতে যাবেন না। শেষ পর্যন্ত কতদিন আমি মজুরি করব? মজুরি করে শুধু পেট ভরানো যায়, জীবন বদলানো যায় না। কিন্তু শান্তি, আমি যদি মজুরি না করি তাহলে করব কি? আমরা শুধু মাঠের ফসলের ওপর ভরসা করে থাকব না। আপনি চিন্তা করবেন না, সেইটা আপনাকে যত শস্য দেন আমি প্রতিদিন তার মধ্যে থেকে কিছু করে জমিয়েছি, এবং এইভাবে আমি অনেক শস্য জমিয়ে ফেলেছি। আপনারা বাজারে একটা দোকান খুলে ফেলুন, সেখানে এই শস্য বিক্রি করবেন, এবং সাথে আমাদের মাঠের শস্য ও সবজিও বিক্রি করব। ভগবান চাইলে আমাদের এই ব্যবসা খুব দ্রুতই ভালো চলতে শুরু করবে। ঠিক আছে বৌমা, আমি আজই বাজারে একটা দোকান দেখে ফেলব, আর কাল থেকেই আমরা সেখানে শস্য বিক্রি শুরু করব। সোহনলাল বাজারে একটি দোকান ভাড়া নিলেন এবং পরের দিন থেকেই শস্য বিক্রি শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তার দোকান খুব ভালো চলতে লাগল। দোকানে সবসময় ক্রেতাদের ভিড় থাকত। এ দেখে বাবা ছেলে দুজনেই খুব খুশি হলেন। এখন সোহনলাল ও শান্তি সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করতেন এবং রামু দোকান সামলাত। ধীরে ধীরে তারা একটি সুন্দর বাড়িও কিনে নিলেন। এখন তাদের সংসারে কোনো অভাব ছিল না।
এইভাবে শান্তি তার বুদ্ধি ও পরিশ্রম দিয়ে অল্প দিনের মধ্যেই সোহনলাল ও রামুকে দারিদ্র্য থেকে মুক্ত করে একটি সুখের জীবন দিল। গ্রামের লোকেরা যারা আগে তাদের নিয়ে মজা করত, তারা এখন শান্তির কাছ থেকে চাষাবাদের পরামর্শ নিতে শুরু করল। গ্রামে সোহনলালের সম্মান অনেক বেড়ে গেল। সবাইকে সোহনলাল বললেন, আমি আপনাদের একটি কথা অবশ্যই বলতে চাই, আপনার সন্তানদের ভালো শিক্ষা অবশ্যই দিন। আজ আমার বৌমার পড়াশোনার কারণেই আমাদের জীবন বদলে গেছে।